নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালই আপনার রায়ে আমরা আলোচনা করেছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আগামীকাল যে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা, যার উপলক্ষ হচ্ছে দুর্গাপুজোর স্বীকৃতি, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ স্বীকৃতি, সেখানে রাজ্যের কোনো প্রতিনিধি আমন্ত্রিত নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ননই, রাজ্যের কোনো প্রতিনিধি আমন্ত্রিত নন। আর এরপরই বিতর্কের ঝড় ওঠে। আর এই বিতর্কের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে নতুন সূচি, তাতে চমক। সেই সূচিতে লেখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পর অমিত শাহ কোথায় যেতে পারেন? 2/6 বীরেন রায় রোড। যেরকমভাবে গড়পাড় রোডের ঠিকানা বা বেকার স্ট্রিটের ঠিকানা বলে দিলে সেই ঠিকানার বাসিন্দাকে সেটার অধিক কিছু বলতে হয় না, তেমন বাঙালি মানেই জানে 2/6 বীরেন রায় রোড কার বাড়ি। তাই সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহের যাওয়ার যে সূচি, সেটা চমকে দিয়েছে সবাইকে। এবং এখানে রাজনৈতিক মহল কোথাও কোথাও বলছেন যে বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে যে আবেগ জড়িত, সেই আবেগকে কোথাও ছুঁতে চাইছেন অমিত শাহ। এবং যেভাবে দুর্গাপুজো, আপামর বাঙালি যার সঙ্গে নিজেকে কানেক্ট করে, সেই দুর্গাপুজো কার, দুর্গাপুজোর এই স্বীকৃতি সেটা কার নিয়ে একদিকে টানাপোড়েন চলছে, তারই মধ্যে বাঙালি স্পোর্টস আইকন সৌরভ গাঙ্গুলি। সেই সৌরভ তুমি কার, এই টানাপোড়েনও কি শুরু হয়ে গেল 2024কে সামনে রেখে? এ নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী এবং বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য এবং কবি সুবোধ সরকার। আমি আসবো গেস্টদের কাছে, তার আগে আপনাদের জানাবো শাহী সূচিতে বিরাট চমক। কাল সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়ার কথা অমিত শাহর। সবকিছু পরিকল্পনা মাফিক চললে শুক্রবার সন্ধে বেহালার 2/6 বীরেন রায় রোড ইস্টের বাড়িতে কাটাবেন অমিত শাহ। এই ঠিকানা বাঙালিকে নতুন করে চেনানোর নয়, বেহালার এই লালবাড়ির এক বাসিন্দাই বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থাকাকে অনেকেই বিরাট চমক বলছেন। শুক্রবার বিকেলে ভিক্টোরিয়ায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। শাহের অনুষ্ঠানে পারফর্ম করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া থেকে সরাসরি বেহালায় সৌরভের বাড়ি যাওয়ার কথা অমিত শাহের। 22 গজে সফল ক্যারিয়ারের পর সৌরভ এখন ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ কর্তা। তবে রাজনীতির 22 গজে সৌরভের ইনিংস শুরুর জল্পনা অনেক দিনে। নানা সময় রাজনৈতিক নেতাদের কাছাকাছি দেখাও গিয়েছে মহারাজকে, কিন্তু তাঁর রাজনীতিতে আসার জল্পনা এখনও সত্যি হয়নি। এই পরিস্থিতিতে বেহালার বাড়িতে যদি অমিত শাহ সত্যি পা রাখেন, তাহলে জল্পনার জল আরও গড়াবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। আচ্ছা, যেতেই পারে, কি অসুবিধা আছে? যদি যেতে চান উনি, তো অসুবিধার কি আছে? আগের বারও তো কারো কারো বাড়ি গেছিলেন, যেতে দাও না। বরঞ্চ সৌরভকে বড় বেশি করে রসগোল্লার দই কিনে দিতে। রসগোল্লার দইটা বাংলার খুব ভালো, সিরিয়াস, আমরা অতিথি আপ্যায়ন করি। দাদার মতোই বাঙালির আরেক আবেগের নাম দুর্গাপুজো। অমিত শাহের সফরের মাঝে দুর্গাপুজো নিয়েও চাপানুতো তুঙ্গে। গত বছর ডিসেম্বরে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় জায়গা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই উপলক্ষে শুক্রবার ভিক্টোরিয়া অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলা দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপন, অথচ সেই অনুষ্ঠানেই নেই রাজ্য। সূত্রের খবর, অনুষ্ঠানে এখনো পর্যন্ত রাজ্যের কোনো প্রতিনিধি আমন্ত্রণ পাননি। আজকে দুর্গাপুজোকে কোথায় নিয়ে গেছি আমরা? যে আজকে আমরা 10 বছর ধরে দুর্গাপুজোকে প্রমোট করতে 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 এবং দুর্গাপুজোয় যেটা কার্নিভাল, পুজো কার্নিভাল বিসর্জন থেকে শুরু করে ক্লাবগুলো যেভাবে ভালো করে পুজো কমিটিগুলো করেন, করতে করতে আজকে ইউনেস্কো কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করেছে। এটা আমরা চেষ্টা করতে করতে করেছি, অন্য কারো কোনো কন্ট্রিবিউশন নেই। ইউনেস্কোতে দুর্গাপূজাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যিনি সংস্কৃতি রাজ্যমন্ত্রী আছেন মীনাক্ষী লেখি, তিনি রীতিমতো লড়াই করেছেন, গেছেন, কথা বলেছেন। কয়েক মাস ধরে এই চেষ্টা হওয়ার পরে এই ফলটা আমরা পেয়েছি। এরা তো জানতোই না যে ওখানে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দাদা ও দুর্গাপুজো বাঙালির দুই আবেগের দখলদারির জন্যই দড়ি টানাটানি চলছে। দড়ির এক প্রান্ত বিজেপির হাতে থাকলে আরেক প্রান্ত রয়েছে তৃণমূলের হাতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে অরূপদার কাছে আসবো। অরূপদা, যতই মুখ্যমন্ত্রী বলুন না কেন যে সৌরভ আরও বেশি দই মিষ্টি এনে খাওয়া, কিন্তু আমরা জানি যে সৌরভ গাঙ্গুলি এই 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যতবার নানা রকমের গুঞ্জন ছড়িয়েছে যে সৌরভ গাঙ্গুলি তিনি কি গেরুয়া শিবিরে যোগ দেবেন কিনা, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রিয়াকশনস কি ছিল? ইতিমধ্যে সুবোধ সরকার আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। সুবোধদা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টা স্টুডিও থেকে। আমি আসবো আপনার কাছে। আমি অরূপদার কাছে যে প্রশ্নটা করছিলাম যে অরূপদা, সেখানে ভালো কি লাগছে সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহ যেতে চলেছেন এটা জানার পর? মপি, আমার না ব্যাপারটা একটু অন্যরকমভাবে দেখতে ইচ্ছে করছে। কারণ দিনের শেষে দেখুন, অমিত শাহ সে তো নিজেও একজন পিতা, আর আমরা জানি ভারতীয় সংস্কৃতিতে যে কোনো বাবা মাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন তার সন্তানের জন্য। তো ঘটনাচক্রে অমিত শাহর সন্তান যিনি, তিনি জীবনে ক্রিকেটে একটা রান করেছেন কিনা বা একটা উইকেট নিয়েছে কিনা আমরা জানা নেই, কিন্তু উনি এখন বিসিসিআই এর সেক্রেটারি। আর বিসিসিআই এর প্রেসিডেন্ট অর্থাৎ বিসিসিআই সর্বেসর্বা যিনি, তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তো খুব স্বাভাবিকভাবেই ছেলের কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন বাবা বিসিসিআই এর প্রেসিডেন্টের কাছে যেতেই পারেন, সেটা তার ব্যক্তিগত জায়গা থেকে উনি যাচ্ছেন। কিন্তু আমরা বাঙালিরা, আমরা অতিথি পরায়ণ, আমরা অতিথি আসলে তাকে আপ্যায়ন করি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন সৌরভ গাঙ্গুলি বাংলার আইকন। শুধু তাই নয়, সৌরভ গাঙ্গুলি বাংলার সেন্টিমেন্ট, বাংলার আবেগ, বাঙালির আবেগ। সৌরভ দাদার বাড়িতে যদি কেউ যায়, দাদা তাকে দই মিষ্টি খাওয়াবে, আর তার ছেলের জন্য তদবির করতে যাচ্ছেন কিনা আমার জানা নেই। জয়শাহ তো নিজের কৃতিত্বে বিসিসিআই এর সেক্রেটারি হননি, যে 50,000 কোটি টাকার একটা কোম্পানির মালিক ছিলেন 2014-এ বিজেপি ক্ষমতায় আসার আগে। সে 16,000 গুণ তার সম্পত্তি বেড়ে গেল তার কোম্পানি শুধুমাত্র বিজেপি ক্ষমতায় আসার পরে। আর সে কবল ক্রিকেটে ব্যাট হাতে কদিন নেমেছে বা কটা উইকেট পেয়েছে সারা ভারতবর্ষের মানুষ কেউ জানে না। সে বিসিসিআই সচিব হয়ে গেছেন। সেই প্রশ্নও যাচ্ছি না। আমার একটা বক্তব্য খুব পরিষ্কার, উনি উত্তরবঙ্গে গিয়ে আজকে রাজ্যভাগের উস্কানি দিয়েছেন। এতদিন এখানে এই ঘোমটার আড়ালের যারা নাচতেন, দিলীপ ঘোষও আজকে বলে ফেলেছেন যে রাজ্যভাগের কথা বকলমে ঘুরিয়ে বাংলার মানুষ ওদের রাস্তা দেখিয়ে দিয়েছে। আজকে সম্পূর্ণভাবে দেউলিয়া। আজকে দুর্গাপুজো নিয়ে মৌপি আপনারা প্রোগ্রাম করছেন, আমার হাস্যকর লাগছিল। 2020 সালে আমার মনে আছে, হই হই রই রই সল্টলেকের রিজেট সিসিতে বিজেপি দুর্গাপুজো করবে বিধানসভা নির্বাচনের আগে। দুর্গাপুজোর উদ্বোধনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানালো, মহাষষ্ঠীর দিন ভার্চুয়ালি উদ্বোধন। আর 2021-এ যখন 19 হাফ আক্ষরিক অর্থে ওনারাই সাফ হয়ে গেলেন 21-এ, তারপর দুর্গাপুজো করার জন্য টেন্ডার ডাকছে বিজেপি, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দিলীপ ঘোষ বলছে দুর্গাপুজো করা একটা পার্টির প্রেসিডেন্টের কাজ না, একটা দলের রাজ্য পার্টির কাজ হতে পারে না দুর্গাপুজো করা। আর আজকে আবার এই দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে, কোন দুর্গাপুজো, কারা বলেছিল বাঙ্গাল মে দুর্গা পূজা দিদি করনে নেই দেতা হ্যায়, ওই বাংলায় এসে দুর্গাপুজোর যে সেলিব্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজকে একটা ক্লাব সংগঠন আমন্ত্রিত নয়। ভাবতে পারেন যে দুর্গাপুজো এটাই জিজ্ঞাসা বিমলদা, আপনারা তো গত কয়েক বছর ধরে এই রাজ্যে বা রাজ্যের বাইরে এরকম প্রচার ক্রমশ জোরদার থেকে আরো জোরদার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। এই রাজ্যের মানুষ তারা বারবার বলেছেন যে না, দুর্গাপুজো কেন হবে না, আমরা তো সবাই কোনো না কোনোভাবে দুর্গাপুজো, ইভেন এই কোভিড কালেও আমরা দেখেছি যে দুর্গাপুজো সমস্ত প্রোটোকল মেনে দুর্গাপুজো হয়েছে, হয়তো আড়ম্বর ছোট হয়েছে, কিন্তু দুর্গাপুজো বাংলায় হয়। শুধু তাই নয়, আমরা সাম্প্রতিক অতীতে যদি দেখি যে রাজ্য সরকার সরাসরিভাবে যেভাবে দুর্গাপুজোয় সহায়তা করে, আর্থিক অনুদান ক্লাবগুলো থেকে শুরু করে, পুজো উদ্যোক্তাদের থেকে শুরু করে, কার্নিভ্যাল, একটা এরকম কার্নিভ্যাল, একটা এই মুহূর্তে গোটা আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দেওয়া কার্নিভ্যাল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তারপরেও আপনাদের এই ক্যাম্পেইন, এবং সেই ক্যাম্পেইনের পর এসে আবার সেলিব্রেট করবেন কি না দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কোর স্বীকৃতি? না, ভারতীয় জনতা পার্টি কে কবে বলেছিল যে পশ্চিমবাংলায় দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে? আমার একটু জানতে ইচ্ছে করছে, আছে কি কোথাও? একটু রেকর্ডটা দেখালে ভালো হয়। দুর্গাপুজো হয় না, এটা একের পর এক নেতা আপনাদের, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি ফলো করছেন, আমি শুনি না, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি ফলো করছেন, মুখের কথা আপনি টেলিভিশন দেখেন না এমন তো না। আমি আগে শুনতে চাইছি, আমরা কি বলেছি ভালো করে আমাকে বলতে দেবে কি? আমার দলের কথা তো আমিই বলবো নাকি? অন্য কাউকে ঠিকা দিইনি আমি। আমার কথা হচ্ছে যে এখানে দুর্গাপূজার ভাসান পিছিয়ে দেওয়া হয় বিশেষ কারণে, এটা বলা হয়েছে। এখানে সরস্বতী পুজো করতে গিয়ে স্কুলের বাচ্চা মাথা ফেটে যায়, সেটা বলা হয়েছে। দুর্গাপুজো এখানে করা হয়, ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় কেন, সেটা সকলে জানে। সুতরাং এই কথা বলে লাভ নেই পশ্চিমবাংলায় দুর্গাপূজা বন্ধ হয়ে গেছে এই ধরনের বাজে কথা কেউ বলেনি। কিন্তু এখানে পুজো করার ক্ষেত্রে যে পদে পদে বাধা এসেছে সেই কথা বলা হয়েছে, টু বি স্পেসিফিক। সুতরাং ইউ মাস্ট বি স্পেসিফিক, স্পেসিফিক্যালি কথা বলতে হবে। এক
দুই, আমি আমার একটা অজ্ঞতা বলি, 2-6 বীরেন রায় রোডে যে সৌরভ গাঙ্গুলি থাকেন আমি জানতাম বেহালায় থাকেন, কিন্তু সত্যি ঘরটা কখনো আমি দেখিনি। সেখানে একজন যদি ব্যক্তিগত নেমন্তন্ন রক্ষা করতে যান, তাহলে এত রাজনীতির আলোচনা কি আছে আমি অন্তত জানি না। তৃতীয় নম্বর, তার ছেলের কেরিয়ার করতে তিনি ওখানে যাচ্ছেন, আর এখানে একজন স্টুডিওতে জেনে গেল, ফলে এই পশ্চিমবাংলার প্রশাসন যেরকম দুনিয়ার সব জানে সেটা তাই আছে, সেটা জেনে গেছে আর কি। তিনি বলে একটা হাত ছোঁয়াননি তো তিনি ক্রিকেট বোর্ডে চলে এসেছেন। পশ্চিমবাংলার সমস্ত ক্লাবগুলো বিশেষ কিছু লোক দখল করে নিয়েছে, তারা কোন অলিম্পিক খেলে এসেছে আমার একটু জানতে ইচ্ছে করে। ফলে এইসব কথা নিজে কাঁচের ঘরে বসে অপরকে ঢিল মারছে, কারণ এদের যদি বোধ না হয় আমি কি বোধ দিতে পারি নাকি? আমি আসবো বিমলদা, আমি একটু সুবোধদার কাছে যাব। সুবোধদা, যেটা বলে আমি আলোচনাটা শুরু করলাম যে বাংলার আবেগের যে দুটো অন্যতম জায়গা, এক হচ্ছে দুর্গাপুজো, আপামর বাঙালি তারা এই শারদোৎসবে যেমন দুর্গাপুজো যেমন ধর্মতার সঙ্গে জড়িত, তার সঙ্গে সঙ্গে সংস্কৃতি এবং সেলিব্রেশন জড়িত, তার সঙ্গে আপামর বাঙালি তারা নিজেদের কানেক্ট করতে পারেন। অন্যদিকে সৌরভ গাঙ্গুলিকে নিয়েও বাঙালিদের আবেগের অন্ত নেই। কোথাও কি এই আবেগের জায়গা দুটো নিয়ে সামনে 2024, তার আগে আমরা ওরা? নমস্কার মৌপিয়া, এবং আমার সঙ্গে যারা বলছেন আজকে তাদের সবাইকে আমার শুভেচ্ছা। যারা দেখছেন, আমি অনেক দিন পরে 24 ঘন্টার ক্যামেরার সামনে এলাম, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে যে প্রশ্ন মৌপিয়া আমাকে করলেন তার উত্তরে বলি, দুর্গাপুজোর সঙ্গে সৌরভ এই ব্যাপারটার একটু পার্থক্য আছে। দুর্গাপুজো হচ্ছে একেবারে গরিবের মধ্যে গরিবতম ব্যক্তি থেকে শুরু করে ধনীদের মধ্যে সবচেয়ে ধনী যারা, তাদের সবার সঙ্গে যুক্ত। মাঝখানের মানুষগুলো তো রয়েছে। এটা আপামর বাঙালির, আপামর পশ্চিমবাংলার এবং পশ্চিমবাংলার বাইরেও একটা বিরাট একটা জনজাতির উৎসব, একটা এমন একটা উৎসব যে উৎসবে সবাইকে নিয়ে করতে হয়। সেই উৎসবের সঙ্গে আমি সরাসরি যে আবেগ, বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এবং তার যে গুঞ্জন তাকে নিয়ে, মাঝে মাঝে যে গুঞ্জন, প্রথমেই বলে রাখি সৌরভ গাঙ্গুলির প্রতি আমার মুগ্ধতা দীর্ঘদিনের। আমি 2002 সালে তাকে নিয়ে দীর্ঘ কবিতা লিখেছিলাম, সুতরাং তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই অটুট রয়েছে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গুঞ্জন ওঠা, বারবার গুঞ্জন ওঠা, এবং কালকে যেটা হচ্ছে সেটা নিয়েও যে গুঞ্জন এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি, এটা হয়তো আবার পরশুদিন কিংবা তার পরের দিন মিলিয়ে যাবে। কিন্তু দুর্গাপূজা একটা চিরস্থায়ী ব্যাপার। যারা রেড রোডে কার্নিভাল দেখেছেন তারা জানেন যে একটা কার্নিভাল কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালটাকে একটা আন্তর্জাতিক জায়গায় পৌঁছে দিয়েছেন। যারা বিদেশের কার্নিভাল দেখেছেন, আমি ক্যালিফোর্নিয়ার কার্নিভাল দেখেছি, আরও দু একটি বিদেশি জায়গায় দেখেছি, সেই উচ্চতায় এই যে দুর্গাপূজার এমন একটা ইনস্টলেশন আর্ট, সেটাকে নিয়ে এসে যেভাবে রেড রোডের ওইভাবে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে যেভাবে দেখানো হয়, পৃথিবীর বহু দেশ থেকে বহু সাংবাদিক আমি নিজে চোখে দেখেছি, তারা এসে ছবি তুলছেন, তারা এসে রিপোর্ট করছেন, এবং এই যে একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া কার্নিভাল দুর্গাপুজোকে নিয়ে, এটা বাঙালি বা কেউ কখনো কল্পনা করতে পারিনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই কল্পনাকে আমাদের একেবারে শীর্ষে পৌঁছে দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় ইউনেস্কো যে সিদ্ধান্ত নিয়েছে এবং ইউনেস্কো যে ইনট্যাঞ্জেবল যে শিরোপা, অর্থাৎ হেরিটেজের যে শিরোপাটা দিয়েছেন, সেটা যথাযথ এবং আমরা অপেক্ষা করছিলাম। এবং আমি মনে করি যে মুকুট মমতা বন্দ্যোপাধ্যায়ের পরার কথা এবং তিনিই পরবেন, কিন্তু সেই মুকুটটা অন্যরা এসে কেড়ে নিয়ে নিজের মাথায় পড়ছেন। কিন্তু কালকে যে দুর্গাপূজাটা হচ্ছে ভিক্টোরিয়াতে, আমি মনে করি এই দুর্গাপূজাটা আসলে হচ্ছে দুর্গাকে ছাড়া। তা দুর্গাকে ছাড়া যদি দুর্গাপূজা হয় তাহলে তারা করুন। আপামর
যে বাঙালি, পশ্চিমবাংলার যে মানুষ যারা এতগুলো দিন ধরে কষ্ট করে এই ইনস্টলেশন আর্টে পরিণত হওয়া দুর্গাপুজো, সেই পুজোকে তারা প্রতিষ্ঠিত করেন, দেশ বিদেশের মানুষ লাইন দিয়ে সেই পুজো দেখে, তাদের কষ্টের কথাটা ভাবলেন না। তাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ভিনদেশের মানুষ চলে যাবে, এর থেকে বেদনাদায়ক দৃশ্য আর কিছু হয় না। এবং আমার মনে হয় কিছুটা তাদের পক্ষেও এবং এই বৃহত্তর সমাজের পক্ষে এবং গোটা ভারতবর্ষের পক্ষে এটা একটা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা মানায় না। এটা কিন্তু একটা লোকে কিন্তু এটা এক কথায় গোপনে মুখ টিপে হাসবে, গোপনে মুখ টিপে এবং হাসবে বিমল দ্বিতীয় বাবু। যে এবং কথা, দুর্গাকে গুঞ্জন, ছাড়াই সেই গুঞ্জন কাল দুর্গাপুজোর সেলিব্রেশন হচ্ছে, দুর্গাপুজোর স্বীকৃতির সেলিব্রেশন হচ্ছে, সুবোধ বাবুর মত। না, দুর্গাপুজোর স্বীকৃতি সেলিব্রেশন হচ্ছে, একটি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, সেইটা আনুষ্ঠানিকভাবে পালন করা হবে। সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হবেন না? এমন বহু অনুষ্ঠান এই রাজ্য সরকার করে, কাউকে ডাকে না, কোথাও কাউকে ডাকা হয় না। কালকে অনেক বাঙালি থাকবেন ওখানে। দুর্গাপুজো বাঙালির উৎসব, শুধু তাই নয়, যেখানে যেখানে হিন্দু বাঙালি রয়েছে সকলের উৎসব, এমনকি বিভিন্ন ধর্মের মানুষজন এই উৎসবে যোগ দেয়। এটা সকলের উৎসব, বাংলাদেশে উৎসব হয়, পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা থাকে সেখানে উৎসব হয়। সুতরাং এটা এমন কিছু নয়, এখানে একজন পার্টিকুলার কাউকে ডাকা হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি শেষ করি, বাঙালিকে দেওয়া হচ্ছে, বাঙালিদের একটা আনন্দের দিন কালকে, সেই আমরা পালন করব। কাকে ব্যক্তি হিসেবে ডাকা হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। মৌপে, আমি 10 সেকেন্ড একটু চেয়ে নিচ্ছি। বিমলদা বলছিলেন যে অমিত শাহ কি বলেছেন। आप लोगों को कोर्ट की परमिशन लेनी पड़ती है। सरस्वती पूजा करने के लिए शिक्षकों को मारा जाता है। दुर्गा पूजा करने के लिए कोर्ट के परमिशन लेना पड़ता है। इस राज्य में ममता दीदी दुर्गा पूजा करने नहीं देता है। এটা আমার বক্তব্য না, অমিত শাহ বলেছেন, উনি শুনতে চাইছেন। এক, দ্বিতীয়ত আসলে গাত্রদাহটা কোথায় জানেন? আমাদের রাজ্যে তো অকাল বোধনের সময় দুর্গা পুজো হয়, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরে মহিষাসুর মর্দিনী আমরা পুজো করি। আর 2021-এর 2রা মে মোদি সাহসুর মর্দিনীর পুজো হয়েছিল, সারা বাংলার মানুষ সেই যজ্ঞে আহুতি দিয়েছিল। ওই গাত্রদাহ থেকে আজকে এই বঞ্চনা। বিমল বাবু, না, এই কথার কোনো উত্তর হয় না। এখানে দুর্গাপুজোর ভাসান করতে গিয়ে আদালতের অনুমতি নিতে হয়েছে, উনি তো ঠিকই বলেছেন। তো এখানে দুর্গাপুজোর ভাসান করতে গিয়ে কোর্টের অনুমতি নিতে হয়েছে। না, ফ্যাক্ট আমি ডিস্টার্ব করছি না, এটাই ফ্যাক্ট করছে, এটাই ফ্যাক্ট। সুতরাং এখানে দুর্গাপুজো করতে গিয়ে, দুর্গাপুজোর ভাসান করতে গিয়ে কোর্টের অনুমতি, সরস্বতী পুজো করতে গিয়ে স্কুলের, শেষ করি, সরস্বতী পুজো করতে গিয়ে স্কুলের বাচ্চার মাথা ফেটে গেছে, এগুলো পৃথিবীর সকলেই দেখেছে। এসব বলে লাভ নেই। আমার কথা, এটা মহিষাসুর মর্দিনী ঠিকই। এখন এই গতবারে জেতার পরে যে মহিষাসুরের দল পশ্চিম বাংলাকে র্যাম্পেজ করেছে, সেই মহিষাসুর মর্দিনী হবেই, নিশ্চিন্ত থাকতে হবে। এবং এই মা দুর্গাই করবে, নিশ্চিন্ত থাকতে হবে। পশ্চিম বাংলা যারা র্যাম্পেজ করেছে তাদের শেষ করার সময় এসেছে। আগামী দিনে এদের ওই মহিষাসুর মর্দিনীর রূপ এরা দেখতে পাবে। এদের এই অধ্যত্ত কিন্তু আগামী দিনে কিভাবে শেষ করে এটা দেখতে হবে। পাড়ায় পাড়ায় শীতল পুজো করার হুঙ্কার দিয়েছিল। যারা বলেছিল পুলিশকে বলবো বুক লক্ষ্য করে বুলেট যেতে, তাদেরকে সত্যি সেই সময় আর খুব বেশি দেরি নেই। মানুষ জবাব দিয়েছে। এক সেকেন্ড, অরূপ দা, বিমল দা আসবো, আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, তাহলে কি একদিকে দুর্গাপুজো, অন্যদিকে সৌরভ গাঙ্গুলি, বাংলার বা বাঙালির দুই আবেগের জায়গা। ডেফিনেটলি সুবোধদা যেমন বলছিলেন যে দুটো ভিন্ন, অ্যাবসলিউটলি দুটো ভিন্ন, কিন্তু দুটোর সঙ্গেই মানুষ বাঙালি তারা কানেক্ট করতে পারেন নিজেদের। কোথাও তার দখলদারি? ব্যাপার কি জানো তো, মানে এগুলো, এই যে আলোচনা, তোমার ভয়েস ব্রেক করছে আশুতোষ। দুর্গাপুজোকে নিয়ে আলোচনা হচ্ছে। এখন দুর্গাপুজো তো আমরা ছোটবেলা থেকে, মানে জন্মানো থেকে আমরা দেখে আসছি দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে আমরা যারা বাংলার বাঙালি, আমাদের যদি কেউ এখন বলে যে এটা দুর্গাপুজো, আমাদের নতুন করে শেখার দরকার নেই। যেটা বিজেপির থেকে আমরা ধর্ম শিখতে যাই না, কারণ আমরা জানি আমাদের ধর্ম। এবারে সৌরভ গাঙ্গুলির ব্যাপার, সৌরভ গাঙ্গুলি ডাগলাস মাঠে খেলতেন, আমরা সকলেই জানি। বীরেন রায় রোড, এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন না, প্রিয় রবীন্দ্র মিষ্টির দোকানের পাশ দিয়ে রাস্তা, সৌরভদার বাড়ি আমরা ছোটবেলা থেকে আমরা দেখছি। এবং আমাদের কাছে তিনি পাড়া দাদা, দেশের একজন ফিগার। আমরা যারা বাঙালি, আমাদের কাছে আবেগ, এটা আমরা জানি। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। অমিত শাহকে বলা উচিত যে পেট্রোল পাম্পে ভিজিট করতে, এই মুহূর্তে ওনাকে বলা উচিত সিবিআই দপ্তরে ভিজিট করতে, কারণ বাংলার বেশ কিছু চিটফান্ডের চোরেরা রাস্তায় ঘুরছে, সিবিআই ঘুমোচ্ছে। ওনার যাওয়া উচিত বাজারে বাজারে, তার কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষ খেতে পাচ্ছে না।
বাংলার ছাত্র যুবদের চাকরি নেই, সেই নিয়ে কোনো আলোচনা আছে? আর সব থেকে বড় কথা, সৌরভ গাঙ্গুলির মতন আরো প্লেয়ার বাংলা থেকে হচ্ছে না কেন, সেই নিয়ে কোনো আলোচনা আছে? আলোচনা আছে যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের আমাদের কি অবস্থা বাংলার, আলোচনা আছে? নেই। আলোচনা কি আছে এখানে? ও তুতু মেমে ছাড়া কি আছে বিজেপি তৃণমূলের? মানুষকে দেবার মতন, যুব সমাজকে দেওয়ার মতন কি প্রোডাক্ট আছে, কি জিনিস আছে যেটা দিতে পারেন? এবং সব থেকে বড় কথা তোমায় বলি মৌপিয়া, এই যে এতগুলো কথা বলা হচ্ছে, আজকে আমরা গোটা ভারতবর্ষ কোল ডেফিসিটে চলছি। কালকে পাওয়ার জেনারেশন হবে কিনা তোমার কাছে ইতিমধ্যে তো খবর থাকবে যে যে প্রক্রিয়রমেন্ট কোল ইন্ডিয়া থেকে হওয়ার কথা ছিল, পশ্চিমবঙ্গ তার কোল প্রক্রিয়রমেন্ট কমাচ্ছে। এবং এলআইসি সেল ইতিমধ্যে বিপর্যস্ত। এগুলো নিয়ে অমিত শাহ কোনো কথা বলছেন বা রাজ্য সরকার কোনো কথা বলছেন? এবং আমি সব তোমাকে বলি একটা কথা, এসএসটি, টেট, মাদার ডায়েরি, এতগুলো ইস্যু বাংলায় চলছে, ওনার কোনো বক্তব্য আছে? উনি কোনো কথা বলতে পারেন? উনি কি বলবেন এসে? উনি দুর্গাপুজো নিয়ে রাজনীতি করবেন, সৌরভ গাঙ্গুলির বাড়ি, উনি আমাদের আবেগ, আমরাও পারলে চৌরাস্তার মুখে দুটো রসগোল্লা বেশি করে খাইয়ে দেবো, উনি আসুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু ইতিমধ্যে সৃজন আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে। সৃজন, আমরা আলোচনা বাংলার করছি যে ছাত্র যুবদের নিয়ে আমরা কি আলোচনা দেখছি আছে যে বিরোধী দলের? অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে সফরসূচি তাতে দুটো খুব সিগনিফিকেন্ট পার্ট আছে। একটা হচ্ছে আগামীকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অনুষ্ঠান, যার উপলক্ষ হচ্ছে দুর্গাপুজোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ স্বীকৃতি ইউনেস্কো দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে যেটা চমক, যেটা জি24 ঘন্টায় আজ দুপুরেই আমরা ব্রেক করেছি, যে তার যে সফরসূচি রাজ্য প্রশাসনের কাছে এসে পৌঁছেছে তাতে রয়েছে 2/6 বীরেন রায় রোড ইস্ট, মানে সৌরভ গাঙ্গুলির বাড়ি। কোনটা আগে বলবো? সৌরভটা আগে বলি। As you wish. আজকে আসলে আলোচনাটা আমি যা শুনলাম আমার পক্ষে একটু কঠিন, কারণ রাজনীতিক মানে আমরা বুঝি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সমস্যা মেটাবেন, সমাধান করবেন। তা না করে রাজনীতিকে যদি ছ্যাবলামিতে পর্যবসিত করে কেউ, তাহলে তাকে কি জবাব দেওয়া যায় আমার জানি না। আমি তোমাদের চ্যানেলে এখন নতুন এসেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় গৌতম ভট্টাচার্য। আমি তার লেখায় পড়েছি ছোটবেলায়, সম্ভবত 75 বা 79 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে গোটা ওয়েস্ট ইন্ডিজ টিম আনন্দ করছে, ক্লাইভ লয়েড একটা জায়গায় চুপচাপ বসে আছেন। সাংবাদিক গিয়ে তাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা আপনি চুপচাপ আছেন কেন? ক্লাইভ লয়েড উত্তর দিচ্ছেন, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যার্স দ্য ক্রাউন, মুকুট যার মাথায় যন্ত্রণাটা তারই। সৌরভ গাঙ্গুলি ন্যাচারালি ক্রিকেটিং আইকন, অ্যাডমিনিস্ট্রেটিভ আইকন, গোটা দেশের সামনে আইকন। অমিত শাহকে সহ্য করার যন্ত্রণা তাকে কিছুটা নিতে হবে আগামীকাল, হয়তো, আমি জানি না, হাসি হাসি মুখে ছবি টবি তুলতে হতে পারে। যন্ত্রণাই বা কেন হবে? সৌরভ গাঙ্গুলি তিনি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার বাসভবনে আসেন, সেটা যন্ত্রণা কেন হবে? আমরা তো দেখেছি যে তার জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন তাকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে। এবং আমরা গত কয়েক দশকে দেখেছি যে দেশ বিদেশের হুজ যারা, তাদের গন্তব্য হয়েছে এই 2/6 বীরেন রায় ইস্ট রোড। আমার ওটা নিয়ে কিছু বলার নেই। ওনার পুত্রের সাথে তো সহকর্মী সৌরভ গাঙ্গুলি, আমার ওখানে নিয়ে কিছু উনি দেখা করতে যাবেন, কিন্তু যেহেতু তোমাদের আলোচনাটার খানিকটা অ্যাঙ্গেলটা এইটা যে বাঙালির আবেগের জায়গা ধরে খানিকটা নাড়া দিতে চাইছেন অমিত শাহ, আমি সেই জায়গায় বলছি বাঙালি, মোটামুটি বাঙালি কেন, বাংলার মানুষ অ্যাজ আ হোল বুঝিয়ে দিয়েছে, বাপি বাড়ি যা বলে দিয়েছে বিজেপিকে, একেবারে ওভার বাউন্ডারি মেরে টনটনের মতো বাইরের নদীতে বল ফেলে দিয়েছে বিজেপির। গ্রেগ চ্যাপেলকে যেমন সৌরভ এনেছিলেন এবং সৌরভকেই তারপরে গ্রেগ চ্যাপেল বাদ দিয়েছিলেন, সেই রকমভাবেই অমিত শাহদের যারা ভোট দিয়ে এনেছিলেন, অমিত শাহরা সেই সাধারণ মানুষ, গরিব মানুষকে এনআরসি সিএ করে বাদ দিতে গেছেন। আমি গোটা ভারতবর্ষ কম বেশি আস্তে আস্তে এই মুড নিয়ে তৈরি হচ্ছে যে বিজেপি আরএসএসকে কোনোভাবে আর জায়গা দেওয়া যাবে না। বাংলার মানুষ এই মুড সেট করে ফেলেছেন। এখানে এসে যদি উনি ওই আশুদা যেরকম বলল যে যদি দুটো বাড়তি রসগোল্লা এমনি প্রত্যেকবারই পাবলিকের পয়সায়, আমি জানি না কার মাথায় হাত বুলিয়ে গরিব মানুষের ঘরে যান, এক গাদা ক্যামেরা নিয়ে যান, গান্ডে পিণ্ডে খেয়ে যান। এবার আমরা অতিথি বৎসল রাজ্য, এবারে হয়তো সৌরভ গাঙ্গুলির বাড়িতে অন্যান্যবার একটা গরিবের পর্ণকুটিরে যাওয়ার নাটক করেন, এবার হয়তো কালকে সৌরভ গাঙ্গুলির বাড়িতে একটা লাঞ্চ করবেন, কি করবেন আমি জানি না। খুবই ভালো, আমরা বাংলার মানুষ, খুব ভালো করে খাওয়া দাওয়া করুন। একটা সাপ্লিমেন্ট করি, এর আগে গীতা মাহালি আর রাজু মাহালিকে মনে আছে তো, জলপাইগুড়িতে গিয়ে পাত পেরে খেয়েছিলেন, তারপর থেকে আর কোনো বিজেপি নেতা তার বাড়ি যায়নি আজ অবধি টিল ডে। এই কারণেই আমি বললাম যে সৌরভ গাঙ্গুলিরাও তো মানুষ, তারা সেলিব্রিটি হতে পারেন, আইকন হতে পারেন, কিন্তু অমিত শাহরা কি জিনিস প্রতিটি মানুষ জানে। ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি তিনি রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। না, আমার প্রশ্নটা করার আগে আপনি বুঝে যাবেন আমি সাংবাদিক হিসেবে খুবই নগণ্য, কিন্তু আমার প্রশ্ন করার আগে আপনি বুঝে যাবেন এতটা সহজ আমার প্রশ্ন সবসময় থাকে না, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ। আমার প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি তিনি রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। বিভিন্ন সময় নানান গুঞ্জন সত্ত্বেও দেখা গেছে সৌরভদা নিজেকে দূরে রেখেছেন। কিন্তু যাদের কথা বলছেন, এর আগে অমিত শাহ যেখানে যেখানে গেছেন তারপরেই দেখা গেছে যে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারা বলেছেন যে নেতা এসেছিলেন, তারপর নেতা চলে গেছেন, কেউ তারপর ফিরে দেখেনি। আমি বুঝতে পারছি না এরই উত্তরটা এই উত্তরটাই হতো আমার।
প্রথম কথা অমিত শাহ বোধহয় নিজে নিজে গিয়ে নেমন্তন্নটা মানে নেননি। আপনি যে ভাই এত বোঝেন, মানে খুব লঘু হ্যাঁ, চলতি খুবই কথা বুঝি। আছে না, এত এইটুকু যে হাঁ বুঝেছি। করলে হাওড়া হ্যাঁ, বুঝে, এইটুকু, এই যে আমি এইটুকু হাঁ করলে আপনি বুঝেছি, হাওড়া এইটুকু বুঝে যান, বুঝেছি, এইটুকু বুঝেছি। এই যে আপনি এত এইটুকু গুরুত্ব আমাকে বুঝেছি, দেন, আমি এইটুকু এটার জন্য এরকম সত্যি বলবো। ধন্য, বাংলার আমি এত মানুষরা বুঝতে ধন্য। পারছেন না। না, না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু আমার মানুষ বুঝছেন, মৌপিয়া দিকে বুঝেছেন আপনি বাংলার নাকি মানুষকে আমি বুঝতে ধন্য, পারছেন না। আমি আপনি ধন্য। একটু আগে বললো আমি বাংলার ধন্য। মানুষ নাকি আমাদের মাঠের বাইরে বার করে দিয়েছে, বাংলার মানুষ ওদের শূন্য করে দিয়েছে, বাংলা মানুষ ওদের 5%-এর নিচে নামিয়ে দিয়েছে। সুতরাং বাংলা মানুষ আরো বহু কিছু তা আপনি যদি CPM নিয়ে আলোচনা করতে চান বলুন, তাহলে আমি বলছি। নিয়ে আলোচনা আরে করতে চব্বিশে সিপিএম নিয়ে তো থাকবেন বলতেই না। হবে। আপনি আপনি তো চব্বিশে বলছেন থাকবেন না, বিজেপিকে আপনারা নিয়ে আলোচনা আপনারা করতে ওদের বিজেপির অবস্থা এমন কোনো খারাপ। প্রীতির সম্পর্ক নেই আরে যে তিনি আলোচনা আমি করবেন সিপিএম কে আমি এমন কোন ক্লেম সিপিএম প্রতি নই, কিন্তু বিজেপি কে কেউ যদি আপনি বলে আগে মাঠের বাইরে বার করে এত দিয়েছে বড়- তাকে বিমলদা এত মুশকিল তো বিরাট আমাকে বলতে আপনারা দিতে হবে। AI আপনি নিজের ব্যবহার লজিককে করছেন জোর করে প্রতিষ্ঠা করবেন না। না, আপনি ভয়ঙ্কর। যেভাবে শান্ত বললেন, তাই শান্ত আমি শান্ত, বললাম। এক সেকেন্ড, একটা ছোট্ট বিরতি নেবো, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। বাইশে 24-এর দামামা শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা সরকারকে নিশানা অমিত শাহ। তৃতীয় তৃণমূল সরকারের শপথ গ্রহণের দিন আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছর আগে 5ই মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই ঘটনার এক বছর পর শিলিগুড়িতে অমিত শাহ। জনসভা থেকে অমিত শাহর নিশানায় তৃতীয় তৃণমূল সরকার। बंगाल की भूमि पर आया हूं, 1 साल का मौका दिया था उनको, 1 साल का, सुधर जाइए, मगर नहीं सुधरे, 7वें आसमान पर रहते हैं। मैं उनको कहने आया हूं, अच्छे अच्छों का मिजाज जनता बदल देती है भाई, ये लोकतंत्र है। 378 দিন পর বাংলায় এসে এখানেই থামেননি নরেন্দ্র মোদীর সেনাপতি। मानव अधिकार आयोग ने कहा कि यहां पर कानून का राज नहीं है, यहां पर जो सत्ता में है उनकी इच्छा का राज चल रहा है। তৃণমূলকে কটাক্ষ। देश भर में कुछ भी होता है, यहां से डेलीगेशन भेजती है, टीएमसी का डेलीगेशन भेजती है। अरे दीदी, वीरभूम में आपने 8 महिलाओं को और 1 बच्चे को जिंदा जला दिया, वहां क्यों डेलीगेशन नहीं भेजा भाई? উত্তরবঙ্গের বিভিন্ন নেতা এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও মাঝে মধ্যে আলাদা রাজ্যের দাবিতে সরব। এমনকি অমিত শাহর বক্তৃতার আগে তার মঞ্চ থেকে একই দাবি তোলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এই নিয়ে অমিত শাহর বার্তার দিকেই তাকিয়েছিল রাজনৈতিক মহল। यहां पर मेट्रो कॉरपोरेशन नहीं बनाया गया क्योंकि सिलीगुड़ी और जलपाईगुड़ी को मेट्रो न मिले। और ममता दीदी, आपकी पार्टी उत्तर बंगाल की जनसांख्यिकी को बदलना चाहती है, यहां पर बहुलता बदलना चाहती है। हम बदलने नहीं देंगे, घुसपैठ को होने नहीं देंगे, आप ये समझ कर चलना। সবকিছু ঠিকঠাক চললে লোকসভা ভোট এখনো কম বেশি 22 থেকে 23 মাস বাকি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, উত্তরবঙ্গে দাঁড়িয়ে প্রায় 2 বছর আগে ভোটের দামামা বাজিয়েই দিলেন মোদীর সেনাপতি। সাংবাদিক সম্মেলনে শাহ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। এসব জবাব জয়প্রকাশ মজুমদাররা দেবে। একদিকে শাহী অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। শাহী আক্রমণের জবাব, এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে, সে টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা। এজেন্সি আক্রমণ পাল্টা আক্রমণ চলল সিএএ নিয়েও। कोरोना की लहर समाप्त होते ही सीएए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को नागरिकता देने का काम करेंगे। ভাই সিএ আমি বুঝি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে দেশে। এই চাপানুতরি আসলে 24-এর লড়াই, মত রাজনৈতিক মহলের বড় অংশের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুবোধদার কাছে আসবো। সুবোধদা, সামনে 2024 এবং আমরা 2021-এর আগে অমিত শাহকে এ রাজ্যে এসে যেভাবে সুর চড়াতে দেখতাম, আজকে 1 বছরেরও কিছুটা বেশি সময়, প্রায় 378 দিন পর এসে একইভাবে তিনি সুর চড়ালেন এবং নিশানায় সেই বিষয়টা যেখানে তারা দাবি করছেন যে এ রাজ্যে গণতন্ত্র নেই।
আমি পুরোটা শুনতে পেলাম না মৌপিয়া। প্রশ্নের শুরুটা ধরে আমি একটা উত্তর দিই। সেটা হলো, আপনাদের তথ্য অনুসারে 378 দিন বাদে তিনি এলেন। খুব ভালো, মোস্ট ওয়েলকাম। কিন্তু এসে দুটো বিষয় নিয়ে যে আমরা যে আলোচনা করছি তাতে হচ্ছে সৌরভ এবং দুর্গাপুজো। কিন্তু বিশেষ করে দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতির পর তার যে সেলিব্রেশন কালকে ভিক্টোরিয়াতে হবে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি। রাজ্য সরকার এই কার্নিভালের পেছনে, আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে একটা বিরাট বড় ভূমিকা নিয়ে এসেছেন এত বছর, এবং সেটাকে একেবারে শীর্ষে পৌঁছেছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যিনি আজকে এসেছেন তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। খুব স্বাভাবিক তিনি গরু পাচার নিয়ে বলবেন, সিবিআই নিয়ে বলবেন, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো আপনারা বললেন একটার পর একটা, সব আমার মনেও থাকে না, একটার পর একটা যে সব আপনারা তুলে ধরলেন সেগুলো নিয়ে বলবেন, এজেন্সি নিয়ে বলবেন, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু দুর্গাপুজোটাকে এর সঙ্গে মিলিয়ে দেওয়াটা ঠিক হলো না। এই দুর্গাপুজো নিয়ে যদি রাজনীতি করতে হয় এবং 24-এর দিকে এগিয়ে যেতে হয়, তাহলে আমি বলবো যে ঘাট ধাক্কা তারা খেয়েছিলেন এবার 1 বছর আগে, তার থেকেও মারাত্মক ঘাট ধাক্কা অপেক্ষা করছে তাদের জন্য। সুতরাং দুর্গাপুজোটা এমন একটা বিষয়, এটা শুধু বাঙালির নয়, এটা কোনো ধর্মের নয়, এটাকে ধর্মকে অতিক্রম করে যাওয়া একটা উৎসব, যে উৎসবে সমস্ত গরিব মানুষ, সমস্ত মধ্যবিত্ত মানুষ, সমস্ত ধনী মানুষ, সব রকমের মানুষ যুক্ত। সুতরাং এই দুর্গাপুজোকে নিয়ে যদি রাজনীতি করেন, আমি বিশ্বাস করি আবার এবং আবার গোহরা হাঁটতে হবে তাদের। বিমলদা, সুতরাং আমার মনে হয় কালকে যে ঘটনা ঘটতে চলেছে আমার সৌরভের ব্যাপারে বলার কিছু নেই। সৌরভের বাড়িতে একজন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেতেই পারেন, এই রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেতেই পারেন, সেটা নিয়ে গুঞ্জন হতেই পারে। আমার মনে হয় সেটা সৌরভেরই লাভ। একটা টেস্টে হেরে যাওয়ার পরে যে প্রচার একজন ক্যাপ্টেন পায়, তার থেকেও বেশি প্রচার তিনি পাবেন কালকে এবং পরশুদিন। সুতরাং এবং আজকেও তো পাচ্ছেন। সুতরাং আমার মনে হয় এই ফুটেজটাই আমাদের লাভ, সৌরভের লাভ। সৌরভকে নিয়ে যত আলোচনা হবে, যত সুন্দর সুন্দর কথা উঠে আসবে, পুরনো দিনের খেলার কথা ফিরে আসবে, হই হই করে আমরা আনন্দ করব। এটাই একটা কিন্তু সৌরভ গাঙ্গুলি তো ফুটেজ পিপাসু নন। সৌরভ গাঙ্গুলি এমনিতেই আজকে রিটায়ারমেন্টের এত বছর পরেও পাদপ্রদীপের আলোয়, এত বছর পরেও তিনি এই মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ স্পোর্টস আইকন বললে ভুল বলা হয় না। দেশে বিদেশে একই রকম ভাবে তিনি এখনো পর্যন্ত খ্যাত, কাজে তিনি তো ফুটেজ পিপাসু নন। এই ফুটেজটা না হলেও তার কিছু যাবে আসবে না। কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে কিছু আসে যায় না, সৌরভ গাঙ্গুলি থাকবেন। পৃথিবীতে মারাদোনাকে নিয়ে একটা খবর দেখাচ্ছেন, মারাদোনাকে নিয়ে খবর হচ্ছে, সে খবরটা মারাদোনা আর আমাদের মধ্যে নেই, তাই বলে কি মারাদোনা নিয়ে আলোচনা হবে না? যে কোনো বিতর্কের সময় তার পুরনো দিনের খেলা, তার পুরনো দিনের স্কোর, তার সমস্ত সেগুলো নতুন করে আবার উঠে আসে। আমার মনে হয় এই উঠে আসাটাই সবচেয়ে ভালো একটা পজিটিভ দিক। অত্যন্ত নেগেটিভ বিষয়, কিন্তু সেখান থেকে উঠে আসতে পারে একটা পজিটিভ বিষয়। এটাই আমার লাভ। বিমলদার রেসপন্স। না, আমি তো আগেই বলতে চাইছিলাম, যেটা মাঝখানে আমাকে একটু থামিয়ে দিলেন, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এমনিতে যথেষ্ট আলোচনার মধ্যে থাকেন। আর কালকে অমিত শাহ সফরটা আমার ধারণা অ্যাবসলিউটলি ওনাদের একটা ব্যক্তিগত সফর, সেটাকে নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কারণ সৌরভ গাঙ্গুলি, অমিত শাহ তারা বিখ্যাত ব্যক্তি, তাদের নিয়ে আলোচনা করলে আমাদের হয়তো সময় কাটবে। সুতরাং আমরা সেই আলোচনাটা করছি। সুতরাং সেটা আমি এই ব্যক্তিগত সফরকে নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে আমি অন্তত রাজি নই। দ্বিতীয় কথা, যে কালকে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে দুর্গাপূজার এই যে আন্তর্জাতিক স্বীকৃতি, সেটাকে নিয়েই অনুষ্ঠান।
দুর্গাপূজার কার্নিভাল তো 2 বছর 3 বছর হচ্ছে, কিন্তু দুর্গাপূজা তো আজকের নয়। দুর্গাপূজা বহু পুরনো, বাঙালির রক্তে আছে, হিন্দুর রক্তে আছে দুর্গাপুজো। এবং শুধু হিন্দুর নয়, হিন্দু মুসলিম সবাই এই উৎসবে যোগ দেন। যদিও এটা হিন্দুদের পুজো, কিন্তু মুসলিমরাও খ্রিস্টানরাও সবাই এই উৎসবে যোগ দেন। এরকম একটা উৎসব পৃথিবীতে নেই তা নয়, কিন্তু খুব কম রয়েছে। অনেক ভেবেই ইউনেস্কো সেটাকে মর্যাদা দিয়েছেন এবং সেটাই পালন করা হবে কালকে। এটা নিয়েও খুব বেশি রাজনীতি না করাটাই ভালো। তার কারণ হচ্ছে রাজনীতি তো হতো না যদি মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হতেন, যদি রাজ্যের প্রতিনিধি কেউ আমার আমন্ত্রিত কথা হতেন। হচ্ছে যে এই রাজ্যে যখনই কোনো প্রোগ্রাম হয়, মুখ্যমন্ত্রী কোথাও যান, বিরোধী দলের একজন কেউ যদি এমএলএ থাকেন, তার লোকাল কাউকে ডাকা হয় না। ফলে যারা এই করে নাকি তাদের এই আসলে প্রসঙ্গটা না করাই ভালো। নাকি আসলে বিমল দা আপনারা এত প্রচার করেছেন, যেটার ভয়েস ক্লিপ শোনালেও অরূপ দা, যে এত প্রচার করেছেন যে এ রাজ্যের সরকার ভীষণ রকমভাবে দুর্গাপুজো বিরোধী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর এই সেলিব্রেশনে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব পেলে সেটা আপনারা অ্যাফোর্ড করতে এই পারবেন না। রাজ্য সরকার কি করেছে না করেছে, এই দল কি করেছে না করেছে, দলের কথা বেশি করে বলবো, সরকার অন্য জিনিস, সেটা সব মানুষ দেখেছে, বুঝেছে এবং সব মানুষ জানে। ফলে এই সরকারকে নিয়ে নতুন করে আলোচনা করার দরকার নেই। তাই কাকে ডাকা হলো না হলো এটা গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে। দুর্গাপূজার একটা বাঙালি স্বীকৃতি পেয়েছে, বাঙালি হিসেবে আমি খুশি। একজন ব্যক্তি এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে তাকে ডাকতেই হবে। অরূপ দা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যাকে ডাকতেই দেখুন, হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তির থেকেও বড় কথা চেয়ারটা, গণতন্ত্রের চেয়ারটাকে মর্যাদা দিতে হবে, আপনার তাকে পছন্দ হোক বা না হোক। আমার খুব পরিষ্কার ক্যাটাগরি, দুর্গাপুজো বাঙালির চিরন্তন শাশ্বত শ্রেষ্ঠ উৎসব, অন্যতম, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এত বছর তাহলে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতিটা পায়নি কেন? হেরিটেজ স্বীকৃতিটা ইউনেস্কো দিয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গ সরকার একটার পর একটা, এর আগেও আমরা দেখেছি। দিলীপ ঘোষ বলেছেন যে মীনাক্ষী লেখি তিনি নাকি উদ্যোগ নিয়েছেন এবং তিনি নাকি যাবতীয় তদবির করেছেন। কোথাও যদি ধরতে হয় তাহলে তো মানে কি বলবো। আর দিলীপ ঘোষকে তথাগত রায় কি বলেছে? ক্লাস 8 পাস করা ফিটার মিস্ত্রি। আমরা বলিনি তো, ওর কথা শুনতে ভোটারদের না বলেছে তথাগত রায়, বলেছে ওর কথা ওকে যেন প্রচারে নিয়ে না যাওয়া হয়, ক্লাস 8 পাস করা ফিটার মিস্ত্রিটাকে, তাহলে একটা লোকও ভোট দেবে না। সেটাই হয়েছে, ফোর্থ হতে হতে থার্ড হয়েছে বিজেপি, জামানত গেছে বালিগঞ্জে, সে ছেড়ে দিন। দিলীপ ঘোষ কি করেছে সেটা কোনো পদবাচ্যই নয় এখানে। আমার খুব পরিষ্কার কথা, এত বছরের শ্রেষ্ঠ উৎসব ইউনেস্কো স্বীকৃতি পায়নি কেন? এবার পেয়েছে, তার কারণ রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল, রাজ্য সরকার পুরো ডকুমেন্টেশন করে পাঠিয়েছে ইউনেস্কোর কাছে। নিশ্চিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দিয়েই পাঠাতে হয়, এছাড়া কারণ আমি তো ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্টকে উপেক্ষা করতে পারি না। সেই জায়গায় এর আগে আমরা যখন কন্যাশ্রী আপনি দেখেছেন স্বীকৃতি পেয়েছে, সবুজ সাথীর মতো প্রকল্প বিশ্বে বন্দিত হয়েছে, আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কখন? যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভাল করেছেন, আজকে রিও কার্নিভাল আমরা সারা পৃথিবীর মানুষ নাম জানি, আজকে একইভাবে দুর্গাপুজোর কার্নিভালও চর্চিত। এখানে শুধু তাই না, এখানে আরেকটা কথা যেটা আপনারা বলছেন, এখানে আমার খুব মনে হচ্ছে আসলে কি জানেন তো, পুরো ব্যাপারটাই তো ভোট আসছে দেখে হয়। ভোটের আগে আমরা দেখেছিলাম এই রাজ্যের বুকে কেউ রবীন্দ্রনাথ সেজে এসেছিলেন, চোলায় চোলায় বাজবে কি সব আবৃত্তি শুনেছিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর আবৃত্তি, ওই বাংলা শুনে বাংলার মানুষ ওদের বিদায় দিয়েছে। আবার 2024 আসছে, রবীন্দ্রনাথে হয়নি, এবার 2024-এ বাংলার আরেক আইকন হিসেবে সৌরভ গাঙ্গুলিকে ধরার চেষ্টা করা হচ্ছে। কেউ ছেলের কেরিয়ারের জন্য যাচ্ছেন, যান, আমাদের আপত্তি নেই, ছেলের চাকরি বাঁচাতে হবে কি না হবে সে নিয়েও আমাদের কোনো মন্তব্য নেই। আমরা বক্তব্য খুব পরিষ্কার, যারা রোজ মানুষকে যন্ত্রণায় ফেলছে, রোজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, 70 বছরে দেশের বেকারত্বের হার সবচেয়ে খারাপ, অর্থনীতির হার সবচেয়ে খারাপ, আজকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যারা। রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে, এ রাজ্যে রয়েছে, অমিত শাহ আজকে উত্তরবঙ্গে শিলিগুড়ির সভা থেকে বলেছেন। কি বলেছেন? যে পেট্রোল গোটা দেশের মধ্যে পেট্রোল 115 টাকা এই রাজ্যে। আমি আমাদের পাশের রাজ্য প্রতিবেশী বিহার, ডবল ইঞ্জিনের সরকার, 119 টাকা পেট্রোল প্রতি লিটার আজকের দিনে দাঁড়িয়ে। এইসব ছেলে ভুলানো গল্প। আসলে শুনুন, আমরা আলোচনাটা করি কি, 73 বার পেট্রোলের দাম বেড়েছে আর 76 বার ডিজেলের দাম বেড়েছে, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। একবার 5 টাকা কমালে সেটা নিয়ে আলোচনা হয়। 70 টাকার পেট্রোল মনমোহন সিং এর সময় বহুতুয়া পেট্রোল ডিজেল, আমি মনমোহন সিং এর সময় এক সেকেন্ড মনমোহন সিং যেদিন চলে গেল সেদিনকে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ছিল $119 আর আজকে ক্রুড অয়েলের দাম $104। মনমোহন সিং এর সময় 70 টাকা পেট্রোল, আজকে 115 টাকা। এই তেলের ছেলে দাম কারা নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটা জিনিস বোঝা উচিত যে রাজ্য যে একটা মোটা ভাগ পাচ্ছে সেখান থেকে তো কমাতে পারে। কংগ্রেসের সরকার তো করে দেখিয়েছে, ছত্তিশগড়ে করেছে, রাজস্থানে করেছে। না না, আমি অনুরোধ করছি, না না অরূপদা আমি অনুরোধ করছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই যে বারবার করে রাজনৈতিক সৌজন্যটা উঠে গেছে। না ভাই তুমি বলো, আমি ইন্টারভিউ করছি না, আমি এখান থেকে না বাইরে আছে, ওর কথা শোনা যাবে না। না, রাজনৈতিক সৌজন্যটা উঠে গেছে, এই শোতে বলছি না, গোটা ভারতবর্ষে রাজনৈতিক সৌজন্য উঠে গেছে। ধরো এই পশ্চিমবঙ্গে কোনো প্রোগ্রাম হচ্ছে, আমরা দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের এমপিদের ডাকেনি, আবার বিজেপিকে দেখছি এত বড় ঘটা করে অনুষ্ঠান করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকছে না। এই যে একটা
এই যে একটা রাজনৈতিক বাতাবরণ যে তৈরি হচ্ছে, এটা কিন্তু রাজনীতির পক্ষে সুখকর নয়। এটা কিন্তু আগে বুঝতে হবে। তার কারণ বাংলা কিন্তু তার কালচার এর জন্য বিশ্ব বরেণ্য। এটা আমরা যে যাই দল করি না কেন, এটা আমাদের নিজেদের মেনটেন করাটা দায়িত্ব, এটা আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে, এই যে এত বড় বড় কথা বলছে, চা শ্রমিক নিয়ে এত দরদি, আরে এই অমিত শাহকে একটু বলুন না যে ডেলি ওয়েজেস এখন কত, পার ক্যাপিটাল ডেলি ওয়েজেস এখন 8,000 টাকা, চা শ্রমিকরা 5,000 টাকাও মাইনে পায়। ওনার কি একটু লজ্জা হয় না? ট্রেনের ব্যবস্থা যদি দেখো মৌপিয়া, উত্তরবঙ্গ থেকে যে কটা ট্রেন শিয়ালদা হাওড়াগামী যেগুলো আছে, উঠতে পারবে, টিকিট আমি আশুতোষ একটু আসবো তোমার কাছে। সুবোধদা কিছু বলতে চাইছেন, আমি সুবোধদার কাছে। সুবোধদা প্লিজ, আমি আসবো সৃজা। আমি শুধু একটা কথা বলবো, এক্সট্রিমলি সরি, উনি বলছিলেন মাঝখানে, আমি হারিয়ে ফেলবো এই কথাটা। 115 টাকা পেট্রোল, এটা কি কোনোভাবে কোনো পশ্চিমবাংলার কোনো মানুষ জাস্টিফাই করতে পারে? আমি কোনো রাজনীতির লুট চলছে, অর্গানাইজ লুট। এটা একটা সাধারণ প্রশ্ন। আমাকে তো পেঁয়াজ খেতে হয়, আমাকে তো আলু কিনতে হয়, আমাকে তো পেঁয়াজ কিনতে হয়। কোনো মানুষ এটাকে সাপোর্ট করতে পারে? ঠিক সেরকম কোনো মানুষ সাপোর্ট করবে যে কালকের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি, যার জন্য আজকে এই আন্তর্জাতিক স্বীকৃতি এলো? এইটুকুনি আমার একটাই প্রশ্ন। না, আমি ওই তুতু ম্যামে না করে শুধু কতগুলো জিনিস মনে করিয়ে দিই। যদিও সিপিএমের হাতে অস্ত্র তুলে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, কারণ ওই দলটাকে আমি একদম পছন্দ করি না। তাও বলছি, যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন একজন, এ রাজ্যে রেলের একটা অনুষ্ঠানেও বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকা হতো না। মনে রাখা উচিত ছিল, সৌজন্যটা কখনো একতরফা হয় না। কালকের যে অনুষ্ঠান, সেটা বাঙালিদের প্রতি ডেডিকেটেড। সেটা একজন ব্যক্তি, তিনি বাঙালির আইকন বলে নিজেকে দাবি করতে পারেন, কিন্তু সেইটা আমরা কেউ বলছি না। এটা বাঙালির উদ্দেশ্যে একটা সম্মান, সেই সম্মান পালন করা হবে। কে গেল না গেল সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু সরকারি অনুষ্ঠানে, যেখানে কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে একটা, এর আগে রেল দপ্তরের অনুষ্ঠানে রাজ্যকে ডাকা হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। এখনো রাজ্য সরকার যেখানে যেখানে অনুষ্ঠান করে, স্থানীয় এমএলএ এমপি কাউকে ডাকে না। এগুলোই হচ্ছে সৌজন্য। সৌজন্য অপরকে বলার আগে একটু আয়নার দিকে তাকিয়ে দেখা উচিত যে নিজেরা কি করেছি না করেছি। সৃজা, তার মানে যা দাঁড়ালো, বিমলদার কথা থেকে বুঝলাম তুমি অধম হইলে আমি আরো অধম হইব না কেন। ভালো, আমি সেটা তৃণমূল বিজেপি, আমরা তো আগে থেকেই বলছি যে এর মধ্যে খুব ফারাক নেই। আমি কতগুলো বিজেপিকে নিয়ে দুটো কথা আগে বলি। অমিত শাহর যে ক্লিপিংটা তোমরা দেখাচ্ছিলে, খেয়াল করে দেখবে রামপুরহাটের ঘটনা বা অন্যান্য ঘটনা কাগজ দেখে বলছে। এখন বিজেপির নেতারা টেলিপ্রম্পটার গুলিয়ে গেলে কি হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমরা দেখেছি। কাগজ দেখে বলছেন, বাংলা সম্পর্কে হোমওয়ার্ক করে আসেননি। আমি যা বুঝেছি, এই পশ্চিমবঙ্গ ট্রিপটার মূল উদ্দেশ্য হচ্ছে যে চোর পালিয়েছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, বাংলায় কথা আছে তো। এখন চোর যা ধরে এনেছিলেন ভোটের পরে, তারা সব আবার তৃণমূলে ফেরত চলে গেছে, ঘোড়া চুরি গেছে। এখন আস্তা বলে তালা লাগাতে এসছেন, ড্যামেজ কন্ট্রোল করতে, ভেঙে পড়া বিজেপিকে কোনো মতে ঠেকনা দিয়ে দাঁড় করানোর জন্য এসেছেন। বাংলার মানুষ এটা বোঝেন, বিজেপি আজকে নতুন করে দুর্গাপুজো নিয়ে লাফালাফি করুক, যাই করুক, বিজেপি বাড়লে অষ্টমীতে চিকেন রোলের সংখ্যা কমে যাবে। ফলত এইটা বাংলার মানুষ বিজেপিকে খুব ভালোভাবে, বা এটা খুব বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয় নেই। আমি আরেকজনের কথা বলছি, আরেকজন আছেন তো মেগালোম্যানিয়া, তার একটা আমি ভাবছিলাম এটাকে এডিএস বলা যায় কিনা, অ্যাসপায়ারিং দুর্গা সিনড্রোম। এই যে তার মনের গোপন ইচ্ছা হচ্ছে যে তিনিই পারলে দুর্গা হয়ে দাঁড়াবেন। ওই জন্য সুবোধবাবুরা তাকে যখন লেনিন হিসেবে দেখেন, তিনি লেনিন হয়ে যান, আবার আরএসএস যখন তাকে মা দুর্গা হিসেবে দেখে, তিনি মা দুর্গা হয়ে যান। উনি মনে মনে চান এইটা। এই যে বাংলা 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 করতে করতে অরূপ দ্বারা বলছে, এটা তো আসলে রাজনীতি, যে কেন আমরা মানে বাংলার প্রতিভূ, বাংলার আইকন, বাংলার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন ওনারা। এই বাংলা বাংলা করতে করতে অরূপ দাদের চোখের সামনে দিয়ে কখন বিজেপি ফেরত শত্রুঘ্ন সিনহাকে এমপি করে দিয়েছেন ওনারা, অরূপ দ্বারা বুঝতে পারেনি। আমি কেবল তোমায় সিরিয়াস কথা যেটুকু বলি, যে এই যে আজকে ঘটনাচক্রে আয়রনিক্যালি কার্ল মার্কসের জন্মদিন, আজকে আমরা দাঁড়িয়ে আলোচনা করছি এমন সব নন ইস্যু নিয়ে যেগুলো রাজনীতির ইস্যু হওয়া উচিত না। আমি তোমাদের বলছি না, কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে। আশুদা খানিকটা বলার সময় ইকোনমিক ইস্যুজ, মানুষের প্রত্যেক দিনের লাইভলিহুড ইস্যুজ নিয়ে বলার চেষ্টা করছে। এই যে বিমলবাবু খুব আনন্দ করলেন যে বামেরা দুর্বল হয়ে গিয়েছে। বামেরা দুর্বল হলে আসলে যা হয়, যে রাজনীতির এজেন্ডা হয়ে যায় দুর্গাপুজো। দুর্গাপুজো চিরকাল ছিল, আগেও তো ছিল। যেভাবে সুভাষ চক্রবর্তী যেভাবে তিরস্কৃত হয়েছিলেন পুজোর জন্য, আবার বর্তমানে দাঁড়িয়ে তোমরা যখন চাপে, তোমরা যখন বেকায়দায়, তখন তোমাদেরও তো স্মরণ নিতে হচ্ছে দুর্গাপুজো। না, দুর্গাপুজো সামাজিক উৎসব। তোমাদের তখন এটা মানতে হচ্ছে যে সামাজিক যে উৎসবগুলো, তার মধ্যে পার্টিসিপেট করতে হবে, তার থেকে দূরে থাকা যাবে না। ষষ্ঠী থেকে দশমী
তুমি যে কোনো সময় যে কোনো দিন ম্যাডক স্কোয়ারে চলে আসবে, সন্ধ্যাবেলা আমি আছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি, তোমাকে আমি গিটার বাজিয়ে চিকেন রোল খাওয়াবো, গল্প আড্ডা মারবো আমরা সবাই মিলে। আমার একটাই কথা, আমি জাস্ট একটা কথা, তারপর তুমি বলো। খুব সংক্ষেপে, একদম খুব সংক্ষেপে। দুর্গা ঠাকুরকে মা হিসেবে দেখে গোটা জাতি এত বছর চলেছে। যার নিজের অ্যাসপায়ারিং দুর্গা সিনড্রোম আছে, তাকে মা বলে ছত্রধর মাহাতো, ভারতী ঘোষ বা বিমল গুরুংরা ডেকেছিলেন। পরিণতি কি হয়েছে সবাই জানে। খুব সংক্ষেপে অরূপ দা, আমাকে শেষ করতে হবে। ও একটা রেফারেন্স দিল। আমার সিপিএম এর সমস্যাটা, মৌপি আপনি সঠিক বলেছেন যে সুভাষ চক্রবর্তী যখন মা তারার মন্দিরে পুজো দিতে যায় তখন পার্টি থেকে বর্জিত করে। আসলে সমস্যাটা অন্যখানে। ও রেফারেন্স টানছে আজকে কার্ল মার্কসের জন্মদিন। সত্যি কথা, এক মহান দার্শনিক, তাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। সিপিএম এর অবস্থাটা কেনই হয়েছে জানেন তো? কার্ল মার্কসের মৃত্যুদিন ছিল 14ই মার্চ, যেদিনকে পশ্চিমবাংলায় গণতন্ত্রের মৃত্যু ঘটিয়েছিল বলে আজকে দলটা শূন্য হয়ে গিয়েছে। নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারী গুলি চালিয়েছে বলে তোমার মুখ্যমন্ত্রী বলছেন। তোমার মুখ্যমন্ত্রী বলছেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারী গুলি চালিয়েছে। আস্তে আস্তে এর রাজ্যে বামেরা আরেকটা বামেরা দুর্বল হলে দুর্গা বিজেপি বামেরা দুর্বল দুর্গা আসে আমাদের পক্ষে ভালো। আর আমি শেষ করে বামেরা শক্তিশালী হলে সাইবাড়ি হয়। আর একটা মার্ডারাস পার্টি আর বিজেপি থাকলে আরেকটা মার্ডারাস বিজেপি এই দুটো মানুষ শক্তিশালী আমাদের সময় একদম শেষ, কিন্তু আজকে শেষটা, আজকে এক সেকেন্ড আজকে শেষটা আমি করব না। আমি যখন একটা সুযোগ পেয়েছি, আমি সুবোধদার কাছে চলে যাব। সুবোধদা, আপনিও একটু আগে বলছিলেন আপনার লেখা সেই কবিতাটা আমরা সবাই পড়েছি বা শুনেছি, বেহালার ছেলেটা, তার কয়েকটা কলি আপনার কাছ থেকে শুনতে শুনতে শেষ করি আজকের আপনার রায়। এই মৌপিয়া, আমি এক্সট্রিমলি সরি, এটা যদি আমাকে আগে বলতে তাহলে আমি কবিতাটা আমার মুখস্থ নেই। কবিতাটা আমার কাছে থাকলে আমি সত্যিই আজকে পড়তাম। কিন্তু এটা এমন একটা সময় সৌরভকে নিয়ে লিখেছিলাম যখন সবাই আমরা সৌরভের দিকে তাকিয়েছিলাম। আমার খুব খারাপ লাগছে, কবিতাটা আমার মুখস্থ নেই। যদি আমার কয়েকটা লাইন বলতে পারতাম। আমার নিজের লেখা মনে থাকে না, অন্যের লেখা মনে থাকে। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রিশিয়েট। এবং পরবর্তীকালে এটা আমাদের ডিউ থাকলো, আমরা পরবর্তীকালে কখনো না কখনো আপনার কাছ থেকে শুনে নেবই সুবোধদা। সেটার জন্য আরেকটা আপনার রায় আপনাকে আসতে হবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন জি 24 ঘন্টা।